প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সিএমএম টিভির অনুষ্ঠানে এবং সিএমএম টিভির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান দেখার জন্য। আজকে আমাদের সাথে আছেন সুদূর কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজনীতি বিশ্লেষক ডক্টর তাজ হাশমি। ডক্টর তাজ হাশমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আপনার থ্রুতে সবাই দর্শক শ্রোতাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পছন্দ মতো কথা বলতে চেষ্টা করব। আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনি এই সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয়, আপনার কথা মানুষ শুনে। আজকে আমাদের সিএমএম টিভির দর্শকরা আপনার কাছ থেকে আমাকে অনেকে অনুরোধ করেছে আপনাকে নিয়ে আসার জন্য এবং আমি আজকে এনেছি আপনাকে এবং আমরা আপনার কথা শুনবো। বর্তমান সময়ের যে বাংলাদেশের প্রেক্ষাপট চলছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাইবো যে আপনি বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যারা বাইরে থেকে কথা বলছে তাদের ব্যাপারে বাংলাদেশ সরকার আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে এবং অলরেডি নিয়েছে অনেকের বিরুদ্ধে। এটা আপনার কি মতামত এই বিষয়ে? নিশ্চয়ই অন্যায়ের প্রতিবাদ যারা করে তাদের বিরুদ্ধে অন্যায়কারী ব্যবস্থা গ্রহণ করবে। দেশে থাকলে তো পারলে গুম করে দিত, তো ওটা পারছে না, তবে তারা চেষ্টা করছে। আমাকে তো বহুদিন থেকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে, টেলিভিশনের পর্দায় আমার ছবি দেখিয়ে বলছে এরা দেশদ্রোহী প্রচারণা চালাচ্ছে বিদেশে থেকে ইত্যাদি ইত্যাদি। তো ওটাতে গায়ে মাখালে তো চলবে না, কাউকে না কাউকে তো কথা বলতেই হবে, সত্য কথা বলতেই হবে। ধন্যবাদ। আপনি আওয়ামী লীগ বিরোধী নাকি সরকার বিরোধী? আসলে আমি আওয়ামী লীগ বিরোধী বলতে পারি না, কেননা আমি জীবনে একবারই আমি ভোট দিয়েছি, সেটা আওয়ামী লীগকে 1970 সালের নির্বাচনে। আওয়ামী লীগের ক্যান্ডিডেট নির্বাচনের পরে বাংলাদেশ হলো, তারপরে আমার বন্ধু বান্ধব অনেকে আওয়ামী লীগে ছিল, কিন্তু ওই শেখ মুজিবুর রহমান ফিরে আসার পরে ওই প্রথম দিনই ওরা বক্তৃতা শুনেই আমি মনে করলাম যে উনি এখন দেশটাকে, বাংলাদেশটাকে আওয়ামী লীগের দেশ বলে মনে করেন এবং তিনি বাংলাদেশের নেতার চাইতে আওয়ামী লীগ নেতায় পরিগণিত হলেন। পরে উনি প্রথম দিন 10 জানুয়ারি 72 সালে আমরা কয়েক ঘন্টা অপেক্ষা করে রেসকোর্স ময়দানে যখন ওনার বক্তৃতা শুনলাম, I was disillusioned personally. উনি বললেন যে আমার আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে, কিন্তু সবকিছু আমার বলতেন। আমার দেশ, আমার ভাষা, আমার নেতা, আমার কর্মী, তো আমার আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, এটা আমার কাছে খুবই শ্রুতিকটু মনে হয়েছে। এবং সারা দেশের লোক তারা আওয়ামী লীগ করতো না যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। তো আওয়ামী লীগের প্রতি আমার এমন, তবে এখন আওয়ামী লীগ মানে শেখ মুজিবুর রহমানের আমল থেকেই এটা একটা ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে। উনি তো এই দলেরও বিলুপ্তি ঘোষণা করেছিলেন বাকশাল করে, তারপরে জিয়াউর রহমান দলটাকে আবার পুনরুদ্ধার করলেন। আমার তো মনে হয় হাইন্ডসাইট যে জিয়াউর রহমানের ওই করাটা ভুল হয়েছে। দুটো কাজ, একটা হাসিনাকে দেশে ফিরে আসার অনুমতি দেয়া, ফিরিয়ে আনা, এবং আওয়ামী লীগকে পুনর্জীবিত করা। আওয়ামী লীগ তো ভার্চুয়ালি শেখ মুজিবুর রহমানই শেষ করে বন্ধ করে দিয়েছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল দিয়ে। এখন তো আওয়ামী লীগের পুরোপুরি হাসিনার আন্ডারে তো একটা, ওর বাবাকেও ছাড়িয়ে গেছে, এখন তো সে পুরোপুরি একটা ফ্যাসিবাদী দল। ফ্যাসিবাদী দলের প্রতি আমার কোনো মোহ থাকার তো কোনো কারণ নেই, যদি না আমি ফ্যাসিবাদ দ্বারা উপকৃত হতে চাই, কিছু বানাবো, কিছু পয়সা করে বৃত্তের সংস্থান করব, সে ধরনের মনোবৃত্তি কোনোদিনও ছিল না, এখনো নেই। সুতরাং আমি আওয়ামী লীগ সরকার বিরোধী, মানে বাংলাদেশে যে সরকারই আসবে তাকে আমি বিরোধিতা করব তার, সেটা নয়। আওয়ামী লীগ পন্থী সরকারের আমি কট্টর বিরোধী এবং এই সরকারের আমি পতন কামনা করি। আপনি যেটি বলেছেন যে শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন যে আমার আমার, তো আসলে ব্যাপারটা তো আমার না, আমাদের। বাংলাদেশটা তো সবার।
এবং আওয়ামী লীগ তো ওনার একা ছিল না। আওয়ামী লীগে যারা করতো তারা তো যুদ্ধটাও তো উনি একাই করেননি। যুদ্ধটা পুরো বাংলাদেশই করেছে। সেখানে আমার মনে হয় যে এখনো কি আমরা সেই দৃশ্যই মানে সেটাই কি আমাদের চোখে ভাসছে যে উনি যে আমার করতেন, হাসিনা সরকারও ঠিক, আওয়ামী লীগ সরকারও ঠিক আমার করছে। এরকমই কি মনে হচ্ছে আপনার? সব স্বৈরাচারেরই একই লক্ষণ। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্বৈরাচার, হিটলার বলেন, মুসলিনি বলেন, তাদের কাছে আমিত্বটাই বড় জিনিস। জনগণ আমাকে ভালোবাসে, সুতরাং আমি জনগণের, জনগণ আমার, এবং দল মানেই আমি। যেটা ওই যে লুই 14 ফ্রেঞ্চ রেভলিউশনের আগে বলেছিলেন, দি স্টেট, হোয়াট ইজ স্টেট, আই এম দ্য স্টেট, আমি তো দেশ। তো এখন ওটা এক ধরনের ডিলিউশন, যেটা ডিক্টেটরদের হয়, তাদের এক ধরনের মানসিক বিকৃতি ঘটে যখন তোষামতকারীরা চারদিক থেকে শুধু প্রশংসাই করে, এবং মানে একেবারে খুবই পরিকল্পিত ভাবে যত রকম দ্বিমত পোষণকারী দেশের বা দেশের বাইরে আছে তাদেরকে বন্ধ করে দেয়া, তাদেরকে মানে দেশের শত্রু বলে পরিগণিত করা, এবং ভিন্ন মতের যখন অবকাশ থাকে না তখন লোকে একটা মিথ্যা কথা শুনতে শুনতে, যেটা গোয়েবেলিয়ান তত্ত্ব, যে একটা মিথ্যা কথা 1000 বার বললে সেটা সত্য হয়ে যায়। তো বাংলাদেশে অনেক লোক আওয়ামী লীগ পন্থী, শেখ হাসিনা পন্থী, কেননা তারা কিন্তু সবাই যে সুবিধা ভোগ করছে, পয়সা করি পাচ্ছে তা না। তারা মনে করছে শেখ মুজিবুর রহমানই বাংলাদেশ সৃষ্টি করেছেন এবং হাসিনা তার যোগ্য উত্তরসূরি, এবং ইতিমধ্যে যা কিছু হয়েছে 75 থেকে এই যে 2008 পর্যন্ত, বা তারও আগে আওয়ামী লীগ 1996 সালে একবার ক্ষমতা এসেছিল, আওয়ামী লীগের আগ পর্যন্ত যা ছিল সেটা হচ্ছে অন্ধকার যুগ। এবং শেখ মুজিবুর রহমানের 3 বছর আর হাসিনার 12 বছরই হচ্ছে বাংলাদেশের স্বর্ণ যুগ। এটা কিন্তু অনেকে বিশ্বাস করে এবং ব্রেইন ওয়াশ তারা। আমরা ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম যে খেতাবটা সেটি বাতিল করার জন্য অনেক চেষ্টা চলছে, কিন্তু উনি যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে ছিলেন, এবং উনি একটা খেতাব পেয়েছেন। সেই খেতাবটা তুলে নেওয়াটা আপনি কি মনে করেন? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নয়? যেটা বললাম, এটা স্বৈরাচারের লক্ষণ, যে আমি ছাড়া বা আমার দল, আমার যে হাসিনার তো নিজের কোনো ক্যারিজমা নেই, ক্রেডিবিলিটি নেই, তার বাবার নাম ভাঙিয়ে চলছেন, সুতরাং তার বাবাকে ছাড়িয়ে যায় এমন কোনো ব্যক্তিত্বকে তিনি প্রতিহিংসা বশত এবং মানে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব নিয়ে তাদেরকে নস্যাৎ করে দেয়া, লোকমুখে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, এটাই তো হাসিনার ব্যাপার। যেমন ডক্টর ইউনুস, বাংলাদেশের বাইরে বাংলাদেশের একজন লোককে যদি বলা হয় যে কাকে তুমি চেনো, সে বলবে ডক্টর ইউনুস। এটা তো শেখ হাসিনার কাছে খুব একটা সুখপ্রদ জিনিস না। তার যে প্রতাপ, এবং তার তো চমৎকারীরা বলেছে আপনি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য, আপনি শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ নেতা, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর উপাচার্য ডক্টর এনামুল হক, যিনি ভাষাবিদ ছিলেন, উনি 1973 সালে আমার মনে আছে প্রথম বললেন যে শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এর উপর কোনো গবেষণা নেই, কোনো কাজ নেই, মানে একটা মুখের কথা উনি বলে দিলেন, সেটাই সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। উনি উনি কেন বললেন আমি জানি না, নিশ্চয়ই সরকার শেখ মুজিবুর রহমান থেকে জীবিত, তিনি তাকে ভাইস চ্যান্সেলর করেছেন, সুতরাং ওটা বলেছেন এবং ওটা প্রচারিত হলো, এবং হাসিনাও সেটাই প্রচার করছেন যে আমার বাবা সবচেয়ে শ্রেষ্ঠ, বাবা বেঁচে নাই, এখন আমি হচ্ছি সেকেন্ড বেস্ট, বাবার যে প্রতিচিত্র প্রতিফলন আমার ভেতরে। সুতরাং জিয়াউর রহমান কোত্থেকে এলো? জিয়াউর রহমানের খেতাবটা বাতিল করা আপনি কি মনে করেন? এটা কি এক ধরনের মানে ওরা কি জনপ্রিয়তাকে, জিয়াউর রহমান বা বিএনপির জনপ্রিয়তাকে ওরা হুমকি মনে করছে কিনা, সেই কারণে ওরা জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে বলেই জিয়াউর রহমানের সম্বন্ধে অপপ্রচার হচ্ছে, যেখানে জিয়াউর রহমানের কবর বলা হচ্ছে, বলছেন হাসিনা তো বহুবার বলেছে ওখানে তো জিয়াউর রহমান শুয়ে নেই, ওখানে আর কারো লাশ। সুতরাং জিয়াউর রহমান এত পাকিস্তানি দালাল, তাকে যুদ্ধ করতে দেখিনি। সেদিন লন্ডনে আপনাদের ওই আওয়ামী দালাল আব্দুল গফফার চৌধুরী বললেন, আমারই একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আমি
জিয়াউর রহমানকে যুদ্ধ করতে দেখিনি। তখন 1971 সালে উনি কোথায় যুদ্ধ করেছেন? উনি হয়তো কলকাতায় ছিলেন। এখন এই যে কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কবিতা পাঠ করলে বা প্রবন্ধ পড়লে বা দেশের জন্য জ্বালাময়ী 2-4টা বক্তৃতা দিলেই কি মুক্তিযুদ্ধ করা হয় না? মুক্তিযুদ্ধ করেছে যারা বন্দুক হাতে মাঠে সশস্ত্র সংগ্রাম করেছে পাকিস্তান সৈন্যদের বিরুদ্ধে। এই যোদ্ধা ছাড়া আমি কাউকেই মুক্তিযোদ্ধা বলতে রাজি নই। মুক্তিযুদ্ধ মানেই সশস্ত্র সংগ্রাম। আমি কলকাতায় বসে বসে পত্রিকা পাঠ করেছি, আমি বাংলাদেশে নির্বাচিত সরকারের চাকরি করেছি। ওই নির্বাচিত সরকার আপনি 50 বছর চাকরি করলেও আর এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের থেকে 50 বছর ওই কবিতা কবিতা এই আলোচনা করলে বাংলাদেশ স্বাধীন হতো না। এখনো বাংলাদেশ পরাধীন থাকতো যদি কেউ সশস্ত্র সংগ্রাম করে পাকিস্তানি সৈন্যদের বিতাড়িত না করত। সুতরাং জিয়াউর রহমানের কৃতিত্ব যে উনি যুদ্ধ করেছেন এবং যে জন্য হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান তাকে বীরোত্তম খেতাব দিয়েছে। উনি তো এর খেতাবটা তো আর মানে জোর করে নিয়ে আসা যায় না। এটা তো নির্মলেন্দু গুণের স্বাধীনতা পুরস্কারের মতো না। নির্মলেন্দু গুণ বলছেন আমাকে পুরস্কার দিতে হবে, শেখ হাসিনার উনি সহপাঠী, তো উনি বলে কয়ে একটা ওই স্বাধীনতা পদকে বোধ পেলেন নাকি নির্মলেন্দু গুণ। তো ওই ধরনের নিম্ন শ্রেণীর মনোবৃত্তি তো জিয়াউর রহমানের ছিল না এবং একটা ওই ধরনের বীর উত্তম খেতাব সরকারকে বলে আদায় করা যায় না এবং উনি সেটা করেন। উনি আব্দুল গাফফার চৌধুরী উনি আরো যেটা বলেছিলেন যে উনি কলম যোদ্ধা ছিলেন, উনি মাঠে যুদ্ধ করেননি কিন্তু উনি কলমের মাধ্যমে লেখালেখি করেছেন যুদ্ধ নিয়ে, সেভাবে উনি নিজেকে দাবি করেছেন। সেই সাক্ষাৎকারে উনি দাবি করেছেন যে আমি কলম যোদ্ধা ছিলাম মুক্তিযোদ্ধা, মানে মুক্তিযুদ্ধের সময়। এগুলো সব ফালতু কথা। যেমন আমরা আরেকটা কথার সঙ্গে খুবই পরিচিত, ভাষা সৈনিক। আরে বাবা, ভাষা সৈনিকটা কি? মানে অ্যাজ ইফ ওই ওরা যদি মিছিল না করতেন তাহলে মানে গুলি খেয়ে 5 জন মারা যাওয়ার পরে তারা ছিল ভাষা সৈনিক। মানে দুর্ঘটনামূলক ভাবেই হোক আর যেভাবে হোক যারা শহীদ হয়েছিলেন আর যারা মিছিল করেছিলেন, এখন মিছিলে তো লক্ষ লোক রাস্তায় নেমেছে, হাজার হাজার অন্তত পক্ষে, সবাই ভাষা সৈনিক। আর ভাষা আন্দোলন তো যেদিন বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়ে গেল 1954 সালে, সেদিনই তো ভাষা সংগ্রাম, ভাষা আন্দোলন শেষ। 16ই ডিসেম্বর 1971 সালে যেরকম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে গেল, ঠিক 1954 সালে যখন এই যে এবং পরে 1956 সালে পাকিস্তানের কনস্টিটিউশনে লিখিতভাবে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বলা হয়। আন্দোলন তো বাংলাদেশ স্বাধীন করার আন্দোলন ছিল না 21শে ফেব্রুয়ারি আন্দোলন। সুতরাং ভাষা সৈনিক, ঠিক আছে, আপনি প্রসেশন করেছেন, মিটিং করেছেন, কবিতা লিখেছেন, তাই বলে ওই সারা জীবন ওই নাম আমরা ভাঙিয়ে খাবেন আমি ভাষা সৈনিক ছিলাম, আমি কলম যোদ্ধা ছিলাম, এগুলো সমস্ত যার কিছু নেই সম্বলে তারা ওগুলো দিয়ে সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রচার করে। আমার অনেক ঘনিষ্ঠ মুক্তিযোদ্ধা বন্ধু যারা ছিলেন, যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছেন, তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও নেননি। আর কোন জায়গায় কোথাও তারা জীবনেও এখনো যারা বেঁচে আছেন কেউই বলেন না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। সুযোগ সুবিধা নেই এত দূরের কথা। এই আব্দুল গফফার চৌধুরী আপনি সবাই জানেন কি ধরনের চরিত্রের লোক, তার সম্বন্ধে কথা বলে সময় নষ্ট না করাই ভালো। স্যার, আমরা এই পর্যায়ে একটু আল জাজিরা ডকুমেন্টারি সম্পর্কে একটু জানতে চাই। এটা জেনারেল আজিজের পরিবার নাকি হেয় করা হয়েছে এই ডকুমেন্টারি, সরকার নাকি বিব্রত। না, আমার কোনো ছবি আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমাকেও দেখতে পাচ্ছি না, কারণটা কি? আমি আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন হ্যাঁ, গুগলের একটা চলে এসেছিল। আচ্ছা, এটা মনে হয় একটা পেজ। এডিট করে দিয়ে এটা। হ্যাঁ, আল জাজিরার যে ডকুমেন্টারিটা সম্পর্কে আপনার থেকে জানতে চাচ্ছিলাম, যেটা বলা হয়েছে যে জেনারেল আজিজ সাহেবের পরিবারকে এখানে হেয় করা হয়েছে এবং সরকার বিব্রত এবং সরকার সেটিকে প্রত্যাখ্যান করেছে। সরকার বলছে যে এটি জামাত বিএনপি জোটের কাজ। এখন আল জাজিরা তসলিম খালিল, ডেভিড বার্গম্যান, তারপরে ওই যে ভদ্রলোক যিনি হাঙ্গেরিতে থাকেন বাঙালি, কি নাম, সামি, তাকে তো
সে তো আওয়ামী লীগ করেন, উনি করতেন। সুতরাং এদের কারোর সঙ্গে জামাত ইসলামের সম্পর্ক থাকার প্রশ্ন ওঠে না। ডেভিড বার্গম্যান একজন জন্মসূত্রে একজন ইহুদি এবং কোন ধর্ম মানেন না বলে আমি জানি। তসলিম খলিলও তাই, একেবারে একেবারে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ লোক। তারা জামাতের সঙ্গে সম্পৃক্ত হবেন, এগুলো হচ্ছে যখন কোনো কিছু দিয়েই রক্ষা করা যাচ্ছে না, মান সম্মান তো নেই, ওদের ইমেজ তো নষ্ট হয়ে গেছে, তবু যেটুকু আছে দলের লোকজনের কাছে, এটা ওদের ওদের কাছে দলের একটা ইমেজ ধরে রাখার একটা ব্যর্থ প্রয়াস মাত্র। সবকিছুতেই জামাতে আর জামাত বিএনপি, এটা তো এক ধরনের হীনমন্যতা। স্যার, আমি জানি না আপনি দেখেছেন কিনা, গতকালকে সময় টিভিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা আছে যে যেটা বাংলা করা হয়েছে, আল জাজিরা ডকুমেন্টারি যেটা বাংলা করা হয়েছে, সেখানে লন্ডনের কয়েকজন ভয়েস আর্টিস্ট সেখানে ভয়েস দিয়েছে এবং তারা দাবি করছে যে তারা এই রিপোর্টটা সম্পর্কে জানতো কিন্তু লুকিয়ে রেখেছে এবং তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তাদেরকে হেয় করার চেষ্টা করছে। তো তারা ভয়েস দেওয়ার কারণে তাদেরকে এভাবে হয়রানির শিকার করাটাকে আপনি কিভাবে কি দেখছেন বা কি মনে করছেন? এতে অবাক হবার কি আছে? যারাই সরকারের বিরুদ্ধে কোনো কাজে কোনোভাবে সম্পৃক্ত, যারা যেভাবেই হোক আল জাজিরার পক্ষে বা বিপক্ষে, আজিজের বিপক্ষে যারা কথা বলবে, কাজ করবে, তাদেরকে তো শত্রু হিসাবে চিহ্নিত করতেই হবে। এটা তো হাসিনা যেটা করছে, এটা যে কোনো স্বৈরাচারী শাসক হলেও তাই করছে। অবাক হবার কিছু নেই। সেটাই, এটা খুবই অদ্ভুত। তারা তো ভয়েস আর্টিস্ট, তারা ভয়েস দিয়েছে, তারা হয়তো জানেও না এত দূরে, এবং দাবি করা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র তারা লুকিয়ে রেখেছে। মানে ভয়েস দেওয়াটাই এখন তাদের অন্যায় হয়ে গেছে, সেটাই। এবং আমাদের খুব পরিচিত লোকজনের এই পজিশনে পড়েছে ওরা এখন। স্যার, আমরা ২-১ দিন আগে জেনারেল আজিজ সাহেবকে আমরা দেখেছি যে সরকার ক্ষমা করে দিয়েছে ওনার ভাইদেরকে, এবং আজিজ সাহেব বলছেন যে ক্ষমা করার পর তিনি তার ভাইদের সাথে দেখা করেছেন এবং বিয়ে বাড়ির যে ছবিগুলো সেটাও বলেছেন। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে? এটা কতটুকু যৌক্তিক হতে পারে? নির্জলা মিথ্যে কথা, নির্জলা মিথ্যে কথা আবার যৌক্তিক হয় কিভাবে? মানে দেখুন, যেটা ডয়েচে ওয়েলে টিভিতে কদিন আগে খালেদ মহিউদ্দিন এবং আরো কজন মিলে একটা প্রায় আধা ঘন্টার মতো আলোচনা করলেন, এই পরশুদিনই তো বোধহয়, সেখানে তো একটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে গেল যে 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 কথাগুলো এখানে মিসিং আজিজের বক্তব্যে। আল জাজিরার এই যে প্রথম যে ডকুমেন্টারি বেরোলো ১লা জানুয়ারি, এর আগে আজিজ যখন দেশে, তখন আজিজের কাছে এবং এখানে যাদের যাদের নাম এসছে তাদের কাছে আল জাজিরা চিঠি দিয়েছে, তাদেরকে বলতে বলেছে এই আমাদের ডকুমেন্ট, আমরা ডকুমেন্টারি আমরা প্রকাশ করতে যাচ্ছি, তোমাদের কোনো জায়গায় কোনো আপত্তি থাকলে, বক্তব্য থাকলে সেটা ২৭শে জানুয়ারির ভিতরে আমাদের জানাও, তাহলে আমরা দেখব পরিবর্ধন বা বর্জন করে কাটছাট করব। তারা ২৭শে জানুয়ারি পর্যন্ত নয়, ২৯শে জানুয়ারি জেনারেল আজিজ আমেরিকা চলে গেলেন। এর আগ পর্যন্ত আল জাজিরাকে আর কোনো উত্তর তারা দেননি। সুতরাং এখন যে বাংলাদেশ সরকার বলছে আমরা আল জাজিরার বিরুদ্ধে মামলা করব, মানহানির মামলা করব, সেটা তো ধোপে টেকবে না। কারণ আপনাদের জানানো হয়েছিল এই ডকুমেন্টারি আমরা প্রকাশ করতে যাচ্ছি, আপনারা তার কোনো উত্তর দেননি, কোনো সংশোধন করতে বলেননি, প্রতিবাদও করেননি। এখন দেখুন, ১ তারিখে ডকুমেন্টারিটা বেরোলো, আর ১৬ তারিখে জেনারেল আজিজ ১২ তারিখে আমেরিকা থেকে ফিরে এসে বলছেন এগুলো সব মিথ্যে কথা, আমার ২ ভাইকে তথাকথিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ওই যে যাকে আমি তো সবসময় বলি গোপাল ভাঁড়, এই গোপাল ভাঁড় আব্দুল হামিদ তাদেরকে নাকি ক্ষমা করে দিয়েছে মার্চ মাসে, মানে আজিজের মেয়ের বিয়ের একদিন আগে তাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। এখন স্বাধীন মালিক থেকে শুরু করে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবীরা বলছেন যে ফৌজদারি বিধির ৪০১ নম্বর ধারা অনুযায়ী
মানে একজন আসামিকে তখনই ক্ষমা করা যাবে যখন সে আদালতে এসে আত্মসমর্পণ করবে। তো হারিস আহমদ এবং আনিস আহমদের বিরুদ্ধে বহু বছর ধরেই একটা দুটো কেস আছে, এগুলো কেস ছিল মানুষ হত্যা করা সহ। তো তাদেরকে তো আদালতে এসে জামিন নিয়ে তারপরে আদালতের মাধ্যমে অ্যাপিল করবে, অ্যাপিলের পরে এটা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, উনি হয়তো এটা প্রেসিডেন্টকে বলবেন, তারপরে প্রেসিডেন্ট ক্ষমা ইচ্ছা করলে ক্ষমা করলেও করতে পারেন। প্রেসিডেন্ট ক্ষমা করে দেওয়া মানেই কিন্তু ওরা যে দাগি আসামি তার থেকে কিন্তু অব্যাহতি পাবে না। তো যাই হোক, এর কোনোটাই ঘটেনি। আইএসপিআর ওই যে আল জাজিরার ডকুমেন্টারি বেরোনোর পরে 1 তারিখে বেরোলো, আইএসপিআর বোধহয় 2 তারিখে না 3 তারিখে একটা প্রতিবাদ করলো। সেখানে আল জাজিরা তো এই দুজনকে বলছে এরা খুনি, ফেরার, এদের সঙ্গে আজিজ অবৈধভাবে গিয়ে দেখা করেছে, মানে মালয়েশিয়াতে এবং হাঙ্গেরিতে। তো আইএসপিআর এর সেই স্টেটমেন্ট যদি মার্চ মাসেই আব্দুল হামিদ তাকে তাদের ক্ষমা করে দিয়ে থাকে, তাহলে জানুয়ারি মানে মার্চ 1919 সালে 2019 সালে মানে 2 বছর আগে যাদেরকে ক্ষমা করা হয়েছে বলে বলা হচ্ছে, আইএসপিআর এর স্টেটমেন্ট তো সঙ্গে সঙ্গে আসা উচিত ছিল যে না না এরা তো কেউ পলাতক আসামি নয়, এরা দেশেই থাকে, এবং এদের থেকে তো 2019 সালের মার্চ মাসেই আব্দুল হামিদ মাফ করে দিয়েছেন তথাকথিত রাষ্ট্রপতি। তো একটা মিথ্যা ঢাকতে গিয়ে এখন 50টা মিথ্যা কথা বলতে হচ্ছে আজিজ আহমদ এবং হাসিনা এবং তার সঙ্গপাঙ্গকে। এটা তো সবাই এটা জানে। এখন আসলে একটা আই ওয়াশ এর মতো মনে হচ্ছে যে জনগণের আই ওয়াশ করতে যাচ্ছে। এটা কট্টর আওয়ামী লীগার যাদের ব্রেইন ওয়াশ হয়নি সে ধরনের আওয়ামী লীগার ছাড়া, যেমন আমার প্রাক্তন বন্ধু গহর রিজভী কট্টর আওয়ামী লীগ করে, তাকেও যদি প্রাইভেটলি জিজ্ঞেস করা হয় তুমি কি মনে করো, সে বলবে যে না এই কথাগুলো তো মিথ্যে কথা। তো এখন মানে আমার কিছু আওয়ামী লীগার তাদেরকে আমি প্রাক্তন বন্ধু বলি, যেমন গহর রিজভী, ইকবাল সুবহান চৌধুরী, এরা সব আমার প্রাক্তন বন্ধু। তো এরাও প্রকাশ্যে কিন্তু খুব বুক ফুলিয়ে হাসিনার পক্ষে আজিজের পক্ষে কথাবার্তা বলবে, কিন্তু মনের নিভৃতে তো চোর, মনের নিভৃতে তো ভয়, মানে বিবেক একটা ব্যাপার আছে না, ওটা তো বিবেক দংশন করে, আপনি বুঝতে না পারলেও কখনো না কখনো দংশন করেই। এখানে আমরা জেনারেল আজিজকে বলতে শুনছি যে ওনাকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা। আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনছি যে অল প্রাইম মিনিস্টার বলে যেই ডকুমেন্টারিটা, ওইখানে প্রমাণ করা হয়েছে যে ওরা প্রাইম মিনিস্টারের লোক, আসলে এটা ওরা প্রাইম মিনিস্টার লোক না, এটা ওরা প্রমাণ করতে পারে নাই। এটা আসলে জেনারেল আজিজের একটা বিষয়। সেখানে প্রাইম মিনিস্টার লোক, এটা ওরা নাম ইউজ করলো, এটা প্রমাণ করতে পারেনি। তাহলে জেনারেল আজিজের কথা আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তো দুই রকম হয়ে যায়। নিশ্চয়ই আজিজ তো পরোক্ষভাবে জানিয়েই দিলেন যে উনি প্রধানমন্ত্রীর লোক, প্রধানমন্ত্রীর লোক, এবং প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছেন। দেশের সেনাবাহিনীর প্রধান তো একটা মানে কনস্টিটিউশনাল পজিশন, এবং প্রধানমন্ত্রীর হাত দিয়েই তার নিয়োগটা হয়। এখন তাকে নিয়োগ দিয়েছে বলে তাকে গালাগালি করলে হাসিনাকে গালাগালি করা হয়, এটা কি ধরনের উদ্ভট একটা যুক্তি। শুধু তাহলে তো যত মন্ত্রী আছে হাসিনার ক্যাবিনেটে, কেউ যদি খুন করে, কেউ যদি ডাকাতি করে, চুরি করে, তা তাদের বিরুদ্ধে কথা বললে কি হাসিনার বিরুদ্ধে কথা বলা হয়? প্র্যাকটিক্যালি কিন্তু তাই। আজিজ কিন্তু খুব সত্য কথাটা বলে ফেলেছে, মানে একভাবে যে আমাকে নিন্দা করা মানে হাসিনাকে নিন্দা করা। তার মানে কি সে যেটা ওর ভাই হারিস আহমদ যেটা বলেছে, সবাই চোর, আমরা সবাই এভাবে কাজ করি, কামাই করে খাচ্ছি, সবাই কমিশন নিচ্ছে, সবাই ডাকাতি করছে। আজিজ পরোক্ষভাবে বলেই দিয়েছে যে হাসিনাও চোর, আমিও চোর, সেও মিথ্যাবাদী, আমিও মিথ্যাবাদী, সারা দেশটা সে মিথ্যা কথা বলে চালাচ্ছে, আমি তো তার সহযোগী, শুধু আমাকে গাল দিচ্ছ মানে হাসিনাকে গাল দিচ্ছ। গাল দিচ্ছ। ব্যাপারটা আসলে স্বীকার করে গেছে উনি ওনার বক্তব্যে স্বীকার করে গেছে। আর এদের যে বক্তব্য যে কতটা মানে মানে অসার, এর ভিতরে কোনো সত্যতা নেই, তার প্রমাণ হচ্ছে হোম মিনিস্টারও জানেন না যে হারিস আহমদ আনিস আহমদকে ওইভাবে ব্যাকডোর দিয়ে ক্ষমা দেওয়া হয়েছে। তারপরে যে আইনমন্ত্রী তিনিও জানেন না। এখানে তো সবচেয়ে আগে জানার কথা হোম মিনিস্টার
ল মিনিস্টার, এদের জানার কথা এইরকম একটা কেস হচ্ছে। তারপরে কেসে যারা তদবির করেছে, যারা কাজকর্ম করেছে, প্রধানমন্ত্রী সহ, আব্দুল হামিদ সহ সাঙ্গপাঙ্গ বহু লোক নিচে আছে যারা এই প্রসেসের সঙ্গে যুক্ত থাকে। সুতরাং তাদের একজনও মুখ খুললো না। গহর রিজভী ওই ডয়েচে ভেল টিভিতে যে টিম সেবাস্টিয়ান যখন তাকে ধোলাই করলো, মানে একবার তো তাকে ওই আল জাজিরাতেই ওই মেহেদী হাসান করেছিল অক্সফোর্ড ইউনিয়নের ওই বক্তৃতায়, টক শোতে গহর রিজভীকে উলঙ্গ করে দিয়েছিল। দ্বিতীয়বার টিম সেবাস্টিয়ান তাকে উলঙ্গ করলো। তো গহর রিজভী তো সেখানে বলতে পারতো যে না না, এরা তো কেউই পলাতক আসামি না, এরা তো, এদের তো প্রেসিডেন্টের ক্ষমা প্রাপ্ত। সুতরাং প্রেসিডেন্ট যে মাফ করেছে এই কথাটা কোনো গেজেট হয়নি, এবং এরা দেশে এসে কোনো সারেন্ডার করেনি। এর আগে আজিজের আরেক ভাই ওই যে তোফায়েল আহমদ জোসেফ, তাকে যখন আজিজকে সেনাপ্রধান করার 1 মাস আগে রাষ্ট্রীয় ক্ষমা প্রদর্শন করা হলো, তখন সেটা খবরের কাগজে বহাল, বিভিন্ন সব খবরের কাগজে সেটা প্রচার করা হলো যে এই এক পত্রিকাতে লেখাও হলো যে আজিজের ছোট ভাই। সেটা আবার আজিজ প্রতিবাদ করলো। আজিজ যখন সেনাপতি প্রধান আর্মির চিফ বানানো হলো, তখন এক পত্রিকা লিখেছিল, ইচ্ছা করে লিখেছিল নিশ্চয়ই, একটা কেটে, যে এই আজিজ হচ্ছেন এই যে সদ্য ক্ষমাপ্রাপ্ত খুনি আসামি তোফায়েল আহমদ জোসেফের বড় ভাই, যেটা আজিজ আহমদ প্রতিবাদ করেছিলেন যে আমার পরিচয় এভাবে কেন দেওয়া হচ্ছে। তবে ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে সবাই জানতো জোসেফের ক্ষমা প্রাপ্তি যদি সবাই জানতে পারে, তো হারিস আহমদ বা নাম ভাঙিয়ে নাম বদলিয়ে বোধ হাসান মোহাম্মদ নাকি নাম নিয়েছিল, এদের ক্ষমা প্রাপ্তি। এবং আরেকটা প্রশ্ন উঠে যায়, তাকে কোন নামে ক্ষমা দেয়া হলো, হারিস আহমদ নাকি যে নাম সে জাল করে পাসপোর্ট বানিয়েছিল সেই নামে? এখানে অনেক প্রশ্ন আছে, এবং কোন প্রশ্নেরই হাসিনা, আজিজ বা এদের আওয়ামী লীগ সরকারের কোন ব্যক্তি, একেবারে তথাকথিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ থেকে শুরু করে তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার যত অনুচর বৃন্দ এবং তার দলের যে সমস্ত সাংবাদিক, তাদের তথাকথিত ওই রাতের ভোটে জেতা এমপি, মানে এই যে আপনার সংসদ সদস্য, কারোরই কোনো যুক্তিপূর্ণ, মানে 2 মিনিট কোনো ডিবেটে তারা টেকার কথা না। এই প্রশ্নটা এতই তাদের বিপক্ষে গেছে, প্রমাণ প্রমাণ এত তাদের বিরুদ্ধে, যে এর বিরুদ্ধে কথা বলার মতো কোনো মুখ নেই। তারা তো হাতে নাতে, যেটাকে বলে রেড হ্যান্ডেড, একটা রেড হ্যান্ডেড চোর, মানে পাতিলের ভেতরে হাত, সেই হাত সহ তাকে ধরা হয়েছে যে এটি মিষ্টি চুরি করছিল বা কলা চুরি করছিল। ওই সময় যদি ছবি তুলে একটা লোককে ধরা হয়, যেটাকে রেড হ্যান্ডেড বলা হয়, একটা রেড হ্যান্ডেডলি দেওয়া কট, এরা তো সব একেবারে চুরি করা অবস্থায় ধরা পড়েছে। হাসিনা কোন মুখে প্রতিবাদ করে? আজিজ তো কোনো রাজনীতিবিদ না, সেও তো রাজনীতিবিদের মতো কথা বলে। এগুলো যে কিভাবে এখনো সেনাবাহিনীতে সেনাপ্রধান হিসেবে টিকে আছে, এটা তো বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য, লজ্জা এবং দুর্ভাগ্য, দুটো ব্যাপার একসঙ্গে। আমরা যেটা দেখছি যে মানে তারা আল জাজিরার কথা অনেকভাবে বলছে যে বিএনপি সহযোগিতা করেছে, এখানে ভুল ডকুমেন্টারি, যেটা বলছে যে ইনভেস্টিগেশন ডকুমেন্টারি, সেটা হয়নি। কিন্তু ওরা কিন্তু এটাও প্রমাণ করছে না যে এই জায়গায় ভুল, এই ডকুমেন্টগুলো ভুল, এই ডকুমেন্ট ভুল, এটা হয়নি, এটা কিন্তু সেটা প্রমাণ করতে পারছে না। আবার সেকেন্ড আজিজ যেটা বলেছে সেটারও কিন্তু প্রমাণ মনে হয় না আসবে, যে ওনার ভাইরা আসামি না, এখন আর আসামি ছিল না উনি যখন সাক্ষাৎকার করেছে, ওদের সাথে যখন দেখা করেছে, সেটারও মনে হয় মানে প্রমাণ তারা দিতে পারবে না যতটা আলোচনায় আসছে। তো আসলে ব্যাপারটা মানে একটা ধোঁয়াশার মধ্যেই থেকে যাচ্ছে পুরো দুইটাই। একটাকে থাকতে গিয়ে আরেকটা যেটা সৃষ্টি করেছে আজিজে, সেটাও কিন্তু একটা ইয়ের মধ্যে থেকে যাচ্ছে, জেনারেল আজিজ যেটা প্রশ্নের সম্মুখীন করে ফেলছে আরো সরকারকে। যেদিন হাসিনার পতন হবে তার পরের দিন, সেদিন থেকেই দেখবেন সমস্ত প্রমাণাদি রাস্তায় বেরিয়ে পড়বে, এবং যারা এখন হাসিনার দালালি করছে, তোষামত করছে, তারা কিন্তু প্রমাণগুলো জমা করে রেখেছে তাদের নিজেদের চামড়া বাঁচানোর জন্য। তারা তখন উঠে পড়ে লাগবে
কে কত হাসিনার বদনাম করতে পারে, তখন দেখবেন প্রতিযোগিতা। এই যে এখন যাদের যে সমস্ত সাংবাদিক, এই নজরুল ইসলাম খান সহ যে চামচাগুলো এখন হাসিনা হাসিনা করে লাফাচ্ছে, এদেরকেই দেখবেন যে হাসিনা যে কত খারাপ এটা তারাই সবচেয়ে বেশি বলবে, এবং আবার সমাজে এরা পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যাবে, পুনর্নির্বাচিত হয়ে যাবে, পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আবার যে সরকার আসবে সেই সরকারের নিশ্চয়ই, সাথে নিশ্চয়ই। মানে আঘাত করবে সেরকমই মনে হয়। এখন যে দুর্নীতির মহা উৎসব চলছে, বাট সরকারের মতে এখন উন্নয়নে জোয়ার বয়ে যাচ্ছে, বাট আমরা যেটা সাধারণ মানুষ আমরা দেখছি যে দুর্নীতি মহা উৎসব চলছে। এখন আপনি কি মনে করেন আসলে কোনটা মাঝামাঝি অবস্থা, নাকি আসলে সাধারণ মানুষ তো দেখছে যে আসলে এখানে অনেক দুর্নীতি হচ্ছে, বাট ওরা বলছে যে উন্নয়ন হচ্ছে বেশি, দুর্নীতি হচ্ছে অল্প? এটা তো বাংলাদেশেরই খবর, বছরে 60,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যেটা দিয়ে বলা যায় যে অনেকগুলো পদ্মা ব্রিজ করা যেত, প্রতি বছরে কয়েকটা করে পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই টাকাগুলো যদি বিদেশে চলে না যেত, তাহলে এখন সেখানে হাসিনার পরিবার বৃন্দ, তার ছেলে, বোন, মেয়ের সবাই তো এই লুটপাটের, হরি লুটের অংশীদার, লুট করছে। এগুলো আর উন্নয়ন এবং চুরি দুটো পাশাপাশি, মানে আপনি সরকারি খাতে যদি খরচ না করেন তাহলে চুরি করবেন কিভাবে? সুতরাং রাস্তা বানাতে হবে, মেট্রো ট্রেন করতে হবে, ফ্লাইওভার বানাতে হবে, দরকার হোক বা না হোক। ঢাকায় অনেক জায়গায় ফ্লাইওভার করেছে, তাতে কারো কোনো ট্রাফিক জ্যাম কমেনি, কিন্তু ওখানে এক একটাতে কয়েকশো কোটি টাকা করে খরচ হয়েছে। তার যদি 50 ভাগও চুরি হয়ে থাকে, যারা কন্ট্রাক্টর তারা ওই পয়সাগুলো বানিয়েছে, এবং কন্ট্রাক্টর কারা করবে? কারা কন্ট্রাক্টরই পাবে? নিশ্চয়ই আওয়ামী ঘরানার লোকজন। সুতরাং চুরি এবং উন্নয়ন এটা কিন্তু মুদ্রার এপিঠ আর ওপিঠ। মানে চুরিটা না হলে উন্নয়নটা বেশি হবে, তবে উন্নয়ন হলে যদি কোনো আইনের শাসন না থাকে তাহলে চুরিটাও ওই মাত্রায় অনেক অনেক গুণ বেশি হবে। আপনার চুরি করার কিছু না থাকলে আপনি চুরি করবেন কি করে? সম্পদ তো থাকতে হবে। সম্পদ যখন বৃদ্ধি হয় তখনই চোরদের সেদিকে নজরে পড়ে। হ্যাঁ, কারণ ১ টাকা বাজেট করলে সেখানে ১০০ টাকা চুরি করবে, সেটা তো একটা কিছু খাত দেখাতে হবে যে এই খাতে খরচ হয়েছে। সেটা না হলে তো চুরিটা করতে পারছে না। দেখুন, আমরা যে কতগুলো যে চুরির গল্প খবরের কাগজে দেখি, টেলিভিশনে শুনি, টেলিভিশনে এই যেমন রূপপুর আণবিক কেন্দ্রের যে বালিশ কেলেঙ্কারি বলা হচ্ছে, একটা বালিশ 7,000 টাকা, এই নিচতলা থেকে উপরতলা তুলতে কুলির খরচ কত হাজার টাকা, মানে উদ্ভট অসম্ভব ধরনের অবাস্তব যে কথাগুলো অবিশ্বাস্য, সে চুরির খবর দেখলাম, কিন্তু কজনকে গ্রেফতার করা হলো? রূপপুর প্রজেক্টের যে প্রজেক্ট ম্যানেজার, তাকে তো প্রথমে জেলে নেওয়া। এই যে হাসপাতালের যে যারা কেনে, স্টোর যারা মেনটেন করে, ওখানে যারাই যান চুরি না করলে টিকতে পারেন না। আর ডাক্তার সাহেব দেখলাম ওখানে হাসপাতালের ম্যানেজমেন্টে ছিলেন, উনি প্রায় মানে কেঁদে ফেললেন টেলিভিশনের সামনে যে আমি থাকতে পারবো না, আমি এখানে চলে যাচ্ছি, কারণ আমি চুরি করব না, এবং আমি চুরি না করাতে আমাকে চোর হিসাবে তারা আমাকে ধরে ফেলবে, এবং কিভাবে চুরি হচ্ছে সে বিস্তর হিসাব দিলেন। সব ক্ষেত্রে কারোর তো বিচার হচ্ছে না। এই যে আমরা শুনি অমুকে গ্রেপ্তার সাহেব, এই সে তো একটা ছিচকে চোর। সাহেবের যে চুরি সে তো ছিচকে চুরি। এই করোনার সংক্রান্ত যে ছোটখাটো চুরি, এর চেয়ে বড় বড় চুরি যারা করছে তারা তো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, সরকারের ভেতরেই সুপ্রতিষ্ঠিত। সুতরাং এগুলো বলে আর কি হবে? উন্নয়ন না হলে চুরি করা সম্ভব না। ঘুরে বেড়াচ্ছে, আবার অনেকে তো ক্ষমাও করে দিচ্ছে, দেশের বাইরে পাচার করে দিচ্ছে, দেশের বাইরে ভালোভাবে বেঁচে আছে। এগুলো তো ভিতরে ভিতরে চলতেই থাকে, আমরা যারা সাধারণ আমরা জানতে পারি না। সেটাই এখন আমাদের দেশে যেটা হচ্ছে যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় কোনো স্বাধীনতা নেই। ডিজিটাল অ্যাক্ট বলে যে আইনটা, সেই আইনে স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছে, কয়েকদিন আগেই বলেছেন উনি ইউরোপের মতো ডিজিটাল আইন করেছেন তারা। তো আপনি এই বিষয়ে কি বলবেন, যে তারা ইউরোপের মতো ডিজিটাল আইনটা কি ইউরোপের আদলে করেছেন? এগুলো তো পাগলের প্রলাপ।
এখন সজীবদের জয় তার মায়ের চাইতে তো সে কোনো অংশে কম না, একই রকম, দুটোই পাগল। তো এদের পাগল মানে কি শেয়ানা পাগল, পাগল হলে তো ক্ষমা করতে করা যেত। যেমন ওই যখন হাদিসকে বলছে সে সাইকোপ্যাথ, মানে সাইকোপ্যাথ হচ্ছে যে খুন না করে থাকতে পারে না। তবে ওইরকম একটা সাইকোপ্যাথকে তুমি ঘুরে বেড়াতে দিচ্ছ কেন? ওকে তো প্রেসিডেন্ট ক্ষমা করার পরে তো তাকে পাগলা গারদে রাখার কথা। হারিস আহমদের পাবনা মেন্টাল হসপিটালে থাকার কথা, কেন বাইরে থাকলে তো সমাজ নিরাপদ নয়, কেন সে তো সাইকোপ্যাথ। যে কোনো লোককে যে কোনো সময় সে বিনা কারণে খুন করে ফেলতে পারে। সাইকোপ্যাথ বলে হাসিনা সরকার জনগণের একটা সমবেদনা পাওয়ার চেষ্টা করলো যে না বেচারা হারিস তো সাইকোপ্যাথ, তো সাইকোপ্যাথ ফ্রিলি ঘুরে বেড়ায় কি করে? এখন এই সজীবদের জয় কি বলো, কোথায় ইউরোপের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আর কোথায় বাংলাদেশের মতো একটা ফ্যাসিস্ট সরকারের এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সেন্সর আইন। আপনি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সময় এই যে ডোনাল্ড ট্রাম্পের উলঙ্গ স্ট্যাচু বানিয়ে, মূর্তি বানিয়ে রাস্তায় জনগণ প্রসেশন করছে, মানে কিছু হয়নি। ডোনাল্ড ট্রাম্প তো খুবই ডেমোক্রেটিক লোক ছিলেন না, তার ব্যক্তিগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করেন না, যে জন্য যে হাসিনার মতো যখন হেরে যাচ্ছে ভোট কারচুপির কথা বলেছে। তো সেই সরকারও তো ওই লোকগুলোকে বন্ধ করতে পারেন। টেলিভিশনের পর্দায় সর্বত্র, পথে ঘাটে সর্বত্র লোকজন ডোনাল্ড ট্রাম্পকে অকথ্য ভাষায় গালাগাল করেছে, ফেসবুকে পোস্টিং করেছে, কার্টুন বেরিয়েছে, ছবি বেরিয়েছে, আলোচনা হচ্ছে। ওই একটা লোককে তো গ্রেফতার করতে পারেনি। আজকে হাসিনাকে কেউ বলুক না, গাল দেখ না। জয়কে পেলে আমি কানটা ধরে জিজ্ঞেস করতাম যে তোর মাকে যদি কি এখন গাল দেয়, মা তুলে বাপ তুলে, সে লোকটাকে ফ্রিলি রাস্তায় ঘুরে বেড়াতে হবে? ইউরোপে বরিস জনসনকে গাল দিলে কিছুই হবে না। না তো, এখানে তো সরাসরি মানুষ জিজ্ঞেস করে, সরাসরি তাকে কৈফিয়ত দিতে হয় মানুষের কাছে, জনগণের কাছে, যে তুমি এটা করো না কেন, সেটা করে না। এগুলো তো আমরা দেখি মিডিয়াতে আসে, যে তারে মাঠে জিজ্ঞেস করছে, তারে রাস্তায় জিজ্ঞেস করছে তুমি এটা কেন করছো, জবাবদিহিতা আছে। তো সে কিভাবে ইয়ে করে, এটার সাথে তুলনা করে? ওরা তো হচ্ছে, ওরা ওই ব্রেইন ওয়াশ আওয়ামীদের খুশি করতে পারে। কোন বুদ্ধিমান কোন ব্যক্তিকে, কাউকে মানে এ সমস্ত ফালতু কথা বলে যে বিলাতেও ইউরোপেও এরকম সিকিউরিটি অ্যাক্ট আছে, এরকম সেন্সরশিপ আছে, বাংলাদেশেও তাই, এগুলো তো যারা এ সমস্ত বলে তাদের গালে চপেটাঘাত করার কথা। আমি তো পেলে চপেটাঘাত করতাম যে তুই এই সজীবদের জয়। আমি যেখানে আগে চাকরি করতাম আমেরিকার হনলুলুতে, এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, এপিসিএসএস এর আমি যখন প্রফেসর, 2009 সালে বাংলাদেশ থেকে কয়েকজনকে নিয়ে একটা ওয়ার্কশপ করা হয়েছিল এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ। সেখানে সজীবদের জয়ও ছিল, বিএনপি থেকে এনেছিল শমশের মবিন চৌধুরী, তারপরে তৎকালীন আইজি ওই নূর মোহাম্মদ এবং অ্যাডিশনাল হোম সেক্রেটারি, এই চারজন এসেছিলেন আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের সামনে, মিলিটারি কলেজ। সেখানে সজীবদের ধৃষ্টতা দেখুন। সে সেখানে বলল ডক্টর ইউনূস হচ্ছেন ইসলামী সন্ত্রাসবাদীদের হোতা, এবং তিনি বাংলাদেশে যে বোমাবাজি হচ্ছে যারা ইসলামী উগ্রবাদী, তাদের সঙ্গে ডক্টর ইউনূস জড়িত। এটা তার মা ওই যে ডক্টর ইউনূসের প্রতি বিষোদ্গার করার আগের ঘটনা। মানে সে ছেলেকে দিয়ে একটা গ্রাউন্ড ওয়ার্ক করলো, ভাবলো আমেরিকার ডিফেন্স কলেজে যেখানে জেনারেলরা পড়াশোনা করতে যায়, কর্নেল, ব্রিগেডিয়ার, পুলিশ অফিসার, ডিপ্লোম্যাটরা যেখানে পড়ে ডিগ্রি করতে যান, ট্রেনিং এ যান, যেখানে আমি অধ্যয়ন করেছি, সেইখানে আমার সামনে বললো। এবং ওই রুমের ভেতরে একজন লেফটেন্যান্ট জেনারেল, একজন মেজর জেনারেল এবং একাধিক ব্রিগেডিয়ার, কর্নেল, যারা আমাদের ফ্যাকাল্টি মেম্বার, এবং আমরা দেশি বিদেশি মানে যারা ছিলাম, কেউই তাকে একটা প্রশ্ন করেনি। সবাই মাথা নিচু করে সজীবদের জয়ের কথা শুনলো, কেননা সে একজন মেহমান, তাকে তারা অপমানিত করেনি, ঘর থেকে বের করে দেয়নি, কিন্তু তাকে ডক্টর ইউনূসের ব্যাপারে একটা প্রশ্ন কেউ করেনি। তো এটা সে
সবাই বুঝে গেল যে প্রধানমন্ত্রীর ছেলে একটা ফালতু, একটা ফালতু উজবুক, সেই ধরনের কথা ডক্টর ইউনূস সম্বন্ধে বলল। আর গ্রামীণ ব্যাংকের আমিও সমালোচনা করেছি, গ্রামীণ ব্যাংকের সুদের হার ইত্যাদি, কিন্তু তাকে ওই ইসলামিক টেরোরিস্টদের সঙ্গে সম্পৃক্ত কথা বলার মতো ধৃষ্টতা আমার জীবনেও হবে না, কারোরই হবে না, কিন্তু ওই হাসিনার হয়েছে এবং তার ছেলের হয়েছে। সজীব ওয়াজেদ জয় সম্বন্ধে কি মন্তব্য করবে? আপনি একটা সাক্ষাৎকারে, আমি জানি না আপনি দেখেছেন কিনা, নাইমুল নিজাম, নাইমুল ইসলাম খান, যিনি আল জাজিরার ব্যাপারে সব জায়গায় কথা বলেছেন, তিনি পর্যন্ত স্বীকার করেছেন যে ডিজিটাল আইনের জন্য ওনারা সব জায়গায় কথা বলতে পারেন না, ওনারা মন খুলে কথা বলতে পারেন না। তো ওনার মতো মানুষ, উনি যে আল জাজিরার ব্যাপারে যে মানুষটি প্রত্যেকটা মিডিয়াতে গিয়ে কথা বলেছে সরকারের পক্ষ থেকে, সেই মানুষটাই বলছে যে আমরা আমাদের হাত পা বাঁধা, আমরা সবকিছু বলতে পারি না ডিজিটাল আইনের জন্য। এইগুলো হচ্ছে সুবিধাবাদী কি বলবেন লোকজন। এরা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা তো চিরস্থায়ী না, এবং অনেকে আঁচ করতে পারছে হয়তো এই বছর বা ২ বছরের ভেতরেই তার পরিণতি খুব ভালো হবে না, মানে বিদেশি চাপে বা দেশের ভিতরে কোন দিন কি হয়ে যায়। সেনাবাহিনী যে চুপচাপ বসে আছে তাও না, তাদের ভিতরে দুটো দল খুব সক্রিয়। এখন ব্যালেন্সটা কোন দিকে টিল্টেড হয়ে গেলেই কিন্তু শেখ হাসিনা নাই হয়ে যাবে। সুতরাং তখন যাতে নজরুল ইসলাম খানদের মতো লোকদের কথা বলার থাকে, যে আমরা তো বলেছিলাম, আমার তো মুখ বন্ধ ছিল, তখনও বলেছি, এবং এদের এই সমস্ত দালালদের এ ধরনের কথা সরকার কিন্তু কিছু বলে না। সরকার বলছে এবং সরকার তখন বলবে এই যে কে বলে আমাদের দেশে কথা বলার অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, এই দেখেন নজরুল ইসলাম খান তো বললই। সুতরাং আমরা তো সব গহরিদ্দির মতো বললো যে বাংলাদেশের ঢাকা থেকে 60টা দৈনিক পত্রিকা বেরোয়, তারপরে এতগুলো টিভি চ্যানেল, কিন্তু কোন পত্রিকার এডিটর যে কোনো কিছু লিখতে পারে না, লিখতে যে পত্রিকা বন্ধ করে দেয়া হয়, টেলিভিশন চ্যানেল যে বন্ধ করে দেয়া হয়, মালিকানা বদলে দেয়া হয়, সে কথা তো গহরিদ্দির মুখ দিয়ে বেরোলো না। এরা সব জ্ঞান পাপী, এরা সবগুলোই দালাল, সবগুলোই ক্রিমিনাল, অপরাধী, এবং সরকার উৎখাতের পরে, যেটা আমি সবসময় বলে আসছি, যদি এই লোকগুলোর বিচার না হয়, যেমন জাস্টিস নিজামুল হক, জাস্টিস খয়রুল হক, তারপরে এই যে প্রাক্তন চিফ জাস্টিস যিনি পলাতক এখন কানাডায় থাকেন এস.কে. সিনহা, এরা সবগুলোই অপরাধী, ক্রিমিনাল। এরা বাংলাদেশে স্বৈরাচারী সরকার এবং আইনের নামে মানুষ হত্যা যে করা হয়েছে, জেল তথাকথিত মুক্তি যুদ্ধ অপরাধী হিসাবে যাদেরকে বিচার করা হয়েছে, এর সবগুলোর পেছনে এই লোকগুলো ছিল। সুতরাং সবগুলোরই বিচার করা উচিত। যেগুলো মরে গেছে তাদের মরণোত্তর বিচার হওয়া উচিত, যেগুলো মন্ত্রিত্ব থেকে বেরিয়ে গেছে, বের করে দেওয়া হয়েছে, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া, এই সবগুলো মানে লিস্টি করে অন্তত পক্ষে কয়েক শত লোক বা কয়েক হাজার লোক যারা এমপি হয়ে বসে আছে, এই সবগুলোর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে এক একটা 20, 25, 30 বছরের জেল হাউস। এবং এটা যদি পরবর্তী সরকার যদি এটা করতে ব্যর্থ হয়, তাহলে দেখবেন আবার এই হাসিনার দোসরেরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। সাপের 20 দাঁত ভেঙে না দিলে সাপ আবার দংশন করবে। স্যার, আমরা দেখি যে বাংলাদেশে অনেকেই বলে থাকে, আর আমরাও দেখছি যে দুটি দল, বিএনপি এবং আওয়ামী লীগ, দুটি কিন্তু প্রতিহিংসা রাজনীতি করে যাচ্ছে। যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের উপর অত্যাচার হয়, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে বিএনপির উপর অত্যাচার হয়। এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। দুটোই দেখুন, নিজেদের কিছু নেই, একটা হচ্ছে মুজিবুর রহমান আর একটা জিয়াউর রহমান, এই দুজনের নাম ভাঙিয়ে খাচ্ছে, মানে একেবারে তলাবিহীন ঝুড়ি, মানে বাস্কেটটা একেবারে তলা নেই। বিএনপিও ব্যাংকরাপ্ট, আওয়ামী লীগও ব্যাংকরাপ্ট। এই শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান, এই দুটো নামই তাদের ক্যাপিটাল। তো এটা করেই খাচ্ছে। বিএনপির যে যারা এরশাদ আন্দোলনের সময় যে ছাত্র নেতারা বড় বড় রোল প্লে করেছিল, আমি শুনলাম প্রত্যেকটা নাকি এখন 1000 কোটি টাকার মালিক বা তার চেয়ে বেশি। তো সবগুলোই তো চোর। বিএনপির ভিতরে আমি মানে এটা বললে আপনি খালেদা জিয়া সম্বন্ধে বলেন,
আমি এর আগেও বলেছি যে তারা জিয়াউর রহমানের উত্তরাধিকারী কি করে বলতে পারেন? খালেদা জিয়া 1991 সালে মন্ত্রী হয়েই তার বড় বোন চকলেট আপা বলে পরিচিত, তাকে মন্ত্রী বানিয়ে দিলেন। জিয়াউর রহমান তো নিশ্চয়ই তার কবরে এপাশ ওপাশ করছেন। কি ব্যাপার, কি ব্যাপার? আমার স্ত্রী তার বড় বোনকে মন্ত্রী বানিয়ে দিল। জিয়াউর রহমান তো তার ভাই, শালা, বন্ধু, ভাই কাউকে তো মন্ত্রী বানাননি। তো খালেদা জিয়া কেন করতে গেলেন? তার ছেলেকে হাওয়া ভবন করতে দিলেন কেন? তারা দলের ভেতরে আরেকটা সরকারের ভেতরে একটা সরকার চালালো। চুরি করেছেন, ডাকাতি করেছে, সেটা অন্য ব্যাপার। যদি নাও করে থাকে তাদেরকে এই তদবির বাণিজ্য, এই যে বিভিন্ন রকমের তাদের যে ইনফ্লুয়েন্স, এটা করার অনুমতি দিলেন কেন? সুতরাং এদের কারোরই মানে লেখাপড়াও নেই, মানে হাসিনাও কিছু জানেন না, খালেদাও কিছু জানেন না, দুজনই অজ্ঞ। দুজনকে দলের লোকরা বলে আপা বা ম্যাডাম, বা এখন হাসিনাকে নাকি স্যার বলা হয় আমি জানি না, মহিলাকে নাকি স্যার বলে সম্বোধন করে। উদ্ভট ব্যাপার। যাই হোক, তাদেরকে বলা হয় আপনারা চালিয়ে যান, আমরা আছি, পিছনে আছি। হাসিনার কনফিডেন্স বেড়েছে এই 12 বছর স্বৈরাচারী শাসক হিসাবে। সে বোধহয় দলের কারো কথা শুনে না, নিজেই যেটা বোঝে সেটা করে। এবং যারা তার তার প্রতিবাদ করতে পারতো, যেমন আমির হোসেন আহমদ, তোফায়েল আহমদ, এদেরকে জেটিয়ে বের করে দিয়েছে। সুতরাং ওই দুটো দলই ব্যাংকরাপ্ট। আমাদের একটা তৃতীয় অবলম্বন দরকার। তৃতীয় বলতে কিন্তু আমি ওই যে চোরা এরশাদ, খুনি এরশাদের জাতীয় পার্টি বলছি না। জাতীয় পার্টি কোনো অপশন না, জামাতে ইসলামীও কোনো অপশন না। আমাদের একটা নতুন ফোর্স বেরিয়ে আসতে হবে, যেটা আমি বহুবার বলেছি। যাদের এই 30-এর মানে 20-এর থেকে 50-এর ভিতরে যাদের বয়স, তাদের হাতে নেতৃত্ব যাবে। তারা যদি সততার সঙ্গে, ন্যায় নীতির সঙ্গে যদি একটা দল সৃষ্টি করে দেশের ক্ষমতা দখল করতে এগিয়ে না আসে, তাহলে বাংলাদেশ তলিয়ে যাবে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়াতে এই নলেজ ইন্ডেক্সে, মানে জ্ঞানের ইন্ডেক্সে আমরা আফগানিস্তান এবং নেপালের চাইতেও নিচে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে নেপালে দুটো বিশ্ববিদ্যালয়, এই যে এশিয়ার 500টা বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ভিতরে দুটো বিশ্ববিদ্যালয় নেপালে। শ্রীলঙ্কাতে তো আছেই, ভারতেও আছে, পাকিস্তানে আছে। আমরা হচ্ছি তলানিতে। বাংলাদেশ ইন্টেলেকচুয়ালি এখন সবচাইতে ব্যাকওয়ার্ড দেশগুলোর একটি। সুতরাং জ্ঞান যেখানে থাকে না, চাকরি করার জন্য যেখানে ভারত থেকে লোক আনতে হয়, এইভাবে দেশ যদি আর 10 বছর চলে, এই দেশটা শেষ হয়ে গেছে। শুধু এই যে দর্জিগিরি করে, যেটা রহমান সাবাল বলতেন, দর্জিগিরি করে গার্মেন্টের এই ব্যবসা, এর প্রতিদ্বন্দ্বী আসছে। এবং বিদেশে যারা ওই দাস বৃত্তি করছে, মিডল ইস্টে এবং অন্যত্র, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে আমাদের লোকরা বিএমএ পাস করে যারা দেশে চাকরি করতে পারছে না, চাকরির যোগ্যতা নাই। আমি নিজে সিঙ্গাপুরে দেখেছি, এরা সব রাস্তা পরিষ্কার করছে, বাথরুম পরিষ্কার করছে, বিএ পাস, বাংলাদেশি এমএ পাস। কেননা এদের কোনো কিছু করার কোনো যোগ্যতা নেই। মানে আমাদের যে জ্ঞান চর্চার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাস্টার্স ডিগ্রি থেকে বেরোচ্ছে, একেবারেই মানে আমাদের সময় যারা পাশ করেছে, বিএ পাশও করেছে, ম্যাট্রিক পাশও করেছে, তাদের পায়ের কাছে আসতে পারবে না এখন এমএ তে ফার্স্ট ক্লাস পাওয়া, সোশিওলজিতে বা হিস্ট্রিতে, ইসলামিক হিস্ট্রিতে, বা মানে বিজ্ঞান বিজ্ঞান সংসদের কথা জানি না, ফ্যাকাল্টির কথা জানি না। আর্টস এবং সোশ্যাল সায়েন্সে যারা ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা মিডিয়ামে যারা পাস করে বেরোচ্ছে, তারা কোনো জায়গায় চাকরি করার মতো ন্যূনতম যোগ্যতা তাদের নেই, একমাত্র বাংলা মিডিয়ামের সরকারি চাকরি ছাড়া। সুতরাং এভাবে কতদিন চলবে? স্যার, এই মাস তো ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসেই আমরা 57 জন বিডিআর হত্যাকাণ্ড দেখেছি। বিডিআরে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল। আমারই একটা সাক্ষাৎকারে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি, উনি বলেছে যে উনি খুব জোর দিয়ে বলেছে যে এটা তারেক জিয়া এবং খালেদা জিয়াই সংগঠিত করেছে এবং এটার সাথে ওনারাই জড়িত ছিলেন। আপনি কি মনে করেন এই বিষয়টাতে? ওই শামসুদ্দিনের নামটা বলতে ভুলে গেছি আমি। তাকেও ওই অপরাধীদের লিস্টে, আমার অপরাধীর লিস্টে সেও আছে। আর মোড়া বেঁধে জেলখানার ফ্লোরে শুয়ে রাখার মতো অপরাধী। ডাল রুটি খাবে আর জেলখানার কয়েদিদের সঙ্গে ওরা
কাজ করবে। তো এই সমস্ত তো সমাজের সবচেয়ে অপাংক্তেয়, সবচাইতে নিকৃষ্ট লোকগুলো এখন অফিসার এবং বিচারক। ২-৪ জন বিচারক ছাড়া, আমি এটা আগেও বলেছি, একটা সার্ভেতে বেরিয়েছিল ১৭ জন হাইকোর্টের ১৭ জন বিচারকের ভিতরে ৯ জনেরই এলএলবি-তে তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীতে এলএলবি পাশ করে আগে তারা উকিলদের মুহুরি হতো। উকিলের ফাইল বগল দাবা করে, বটতলার উকিলদের ফাইল দাবা করে ঘুরে বেড়াতো। তারা এখন হাইকোর্টের বিচারক। এই হাইকোর্টের একসময় বিচারক ছিলেন জাস্টিস মোর্শেদ, জাস্টিস ইব্রাহিম। এরা ছিলেন হাইকোর্টের বিচারক, আবু সাইদ চৌধুরী। আর এখন হচ্ছে শামসুদ্দিন মানিক, সিনহা, এই ধরনের অপাংক্তেয় খায়রুল হক, নিজামুল হকের ক্রিমিনাল, এরা হয়েছে হাইকোর্টের জাজ। তো এদের কথা কি বলবেন? এখন বিডিআর হত্যা মামলায় টেলিফোন কনভারসেশন গুলো হলো ওই খুনিদের সঙ্গে, সেগুলো হচ্ছে ওই শেখ মুনির ছেলে তাপস, তার সঙ্গে সেলফোনে কথা হচ্ছে বিদ্রোহীদের। কি কথা হচ্ছে? তারপরে শেখ হাসিনাকে ডেকে পাঠালেন, লগ বই সাইন না করে তারা গণভবন, প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করলো। শেরাটন হোটেল থেকে লাঞ্চ আনিয়ে খাওয়ানো হলো বিদ্রোহীদের, যখন বিডিআর অফিসারদেরকে তখন হত্যা করা হয়েছে এবং হচ্ছিল। সায়রা খাতুন গেলেন ওখানে গিয়ে ঘুরে ঘুরে ছবি টিভিতে তুলে আসলেন। ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত কিছু উদ্ঘাটিত হবে, বিচার হবে। এটা তো ওই, আমি একটা হিউম্যান রাইটস ওয়াচ, বাংলাদেশি হিউম্যান রাইটস ওয়াচের একটা রিপোর্ট বেরিয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের উপরে, যেটা আমার বইয়ে আমি ব্যবহার করছি। আমি একটা বই শেষ করছি, 50 ইয়ার্স অফ বাংলাদেশ, সেখানে বিডিআর হত্যার সম্বন্ধে একটু আলোচনা করেছি। সেখানে ওই রিপোর্টে বলছে যে যারা এই হত্যাকাণ্ড গুলো করেছে তাদের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে বিডিআর থেকে সেনাবাহিনীর অফিসারদেরকে পার্মানেন্টলি সরিয়ে দেয়া, তারপরে বাংলাদেশ যাতে একটা সার্বভৌম দেশ হিসেবে টিকতে না পারে সেই জন্য তার সেনাবাহিনীর অফিসারদের হত্যা করা হয়েছে। এটা বাংলাদেশ বিরোধী, ভারতপন্থী বিডিআর এবং সেনাবাহিনী ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রের একটা ফল এই বিডিআর অফিসারদের হত্যাকাণ্ড। তো এটা আওয়ামী লীগ সরকার বা তাদের পোষা বিচারক শামসুদ্দিন মানিক যদি বলে যে খালেদা জিয়া, তারেক জিয়ার পেছনে কাজ করেছে, এগুলো তো অভিযোগ দেওয়ার জন্য অভিযোগ, তাদের নিজেদের চামড়া বাঁচানোর জন্য। শেখ হাসিনাকে প্রশ্ন করা উচিত যে তুমি কেন বিডিআর হত্যাকাণ্ডের যখন শুরু, বিদ্রোহ শুরু 10টার সময় শুরু হলো, বেলা 11টার মধ্যে কেন ট্যাঙ্ক পাঠালে না, আর্টিলারি পাঠালে না? আমি যখন এই বিডিআর হত্যাকাণ্ড ঘটছিল তখন আমি হাওয়াইতে পড়াই 2009 সালে। সেখানে আমার এক ছাত্র ছিলেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চিফ ব্রিগেডিয়ার নাসিম আখতার, আমি নামও মনে আছে। নাসিম আখতার প্রায় চোখের পানি ফেলতে ফেলতে আমাকে বলছেন যে স্যার, এটা 2টো ট্যাঙ্ক আর 2 পিস আর্টিলারি নিয়ে গিয়ে আজিমপুর কলোনি 1 নম্বর রোড, ধানমন্ডি 2 নম্বর রোডে মাইকিং করে যদি দেওয়া হয় যে আপনারা সবাই আধা ঘন্টার ভেতরে বাড়িঘর ছেড়ে চলে যান, এখানে মিলিটারি অপারেশন হবে, তাহলে বলছে যে আরো আধা ঘন্টার ভেতরেই এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যেত। কেননা বিডিআর এর কাছে কোনো আর্টিলারি নেই, কোনো ট্যাঙ্ক নেই। ট্যাঙ্কের গোলা, 2টো গোলা পড়লেই দেখতেন যে সবগুলো পালাতো এবং আত্মসমর্পণ করত। সেটা হাসিনা কেন করতে দিলেন না? এই প্রশ্ন হাসিনা, জেনারেল মঈন হয়তো বলবেন যে আমি তো চেয়েছিলাম কিন্তু হাসিনা করতে দেননি। এই বিডিআর হত্যার জন্য যদি একজন লোককে দায়ী করা হয় প্রত্যক্ষভাবে, সেই ব্যক্তিটি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা ওয়াজেদ এক ব্যক্তি, সে হচ্ছে প্রধান আসামি। তারপরে আপনার অন্যদের আনতে পারেন। সে কেন এদের সঙ্গে কথা বললো এবং ট্যাঙ্ক পাঠালো না কেন, আর্টিলারি পাঠালো না কেন, কমান্ডো পাঠালো না কেন? যুদ্ধ হতো একটা, হতো এসপার উৎপার, তারা সে চেষ্টাও করলো না কেন? সন্ধ্যাবেলায় বাতিগুলো নিভে গেল কেন? সবগুলো রিবেল গুলো ওখান থেকে সিভিল ড্রেসে পালিয়ে গেল কিভাবে? তো
এই জন্য সহায়তা করেছে কারা? প্রত্যক্ষভাবে হাসিনা সরকার। এবং এর উপকার হয়েছে কার? ভারতের। হাসিনার সঙ্গে ভারতের কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা আমি বলছি না, ওদের তথাকথিত উজবুক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মমিন বলেছে। তো সুবিধা হয়েছে ভারতে। বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল হলে ভারতের সুবিধা হয় এবং এই সুবিধাটা পাইয়ে দিচ্ছেন শেখ হাসিনা। সুতরাং আপনি ওই তারেক জিয়া বা অন্য কাউকে দোষ দিয়ে নিষ্কৃতি পেতে পারেন। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএমএম টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আপনার যদি কিছু বলার থাকে আর দর্শকদের উদ্দেশ্যে। না, আমার কিছু বলার নেই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি এবং আমাকে ডাকার জন্য আমি আপনাকেও ধন্যবাদ দিচ্ছি এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ডক্টর তাজ হাশমির মুখে আমরা অনেক ধরনের কথা শুনলাম। বিশেষ করে এখন বর্তমান যে পরিস্থিতি, ফ্যাসিস্ট সরকার জোর করে ধরতে গেলে যে আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে এবং যারা এর ব্যাপারে কথা বলছেন সরকারের ব্যাপারে, তাদের বক্তব্য মতে যে ফ্যাসিস্ট হাসিনা জোর করে ক্ষমতায় রয়ে যাচ্ছে। এতগুলো ঘটনা ঘটেছে, এত কিছু হচ্ছে এবং মানুষ সে চাচ্ছে না, তারপরেও সে জোর করে ক্ষমতায় আছে। তো আমরা অবশ্যই চাই যে ব্যক্তি স্বার্থ না দেখে অবশ্যই জনগণের স্বার্থ দেখবে এবং জনগণের স্বার্থের জন্য যেটা ভালো হবে, বাংলাদেশের মানুষের জন্য যেটা ভালো হবে এবং বাংলাদেশের জন্য সর্বোপরি যেটা ভালো হবে, সেটাই যে কোনো সরকারেরই করা উচিত এবং সেটা যে কোনো রাজনীতিবিদের এই উদ্দেশ্য থাকা উচিত। এবং আমরা মনে করি যে আল জাজিরার মাধ্যমে যে প্রশ্নগুলো উঠে এসেছে, বাংলাদেশকে যেভাবে দুর্নীতির দিকে আঙ্গুল তুলে দেখানো হয়েছে এবং এই যে আসামিগুলো বের হয়ে যাচ্ছে পাসপোর্ট বা বিভিন্নভাবে পাসপোর্ট বানিয়ে বা কাগজপত্র বানিয়ে যেভাবে আসামি বের হয়ে যাচ্ছে বা আসামিকে মাফ করে দেওয়া হচ্ছে, এগুলো আসলে বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি দাঁড় করানো যাচ্ছে এবং এইরকম আরো অনেক ঘটনাই আছে, হয়তো লুকানো আছে, আমরা জানি না। বাট আমরা জানতে চাই সেগুলো। সরকার আমাদেরকে এগুলো থেকে এইসব যে চাপা ঘটনাগুলো আছে, যেভাবে তারা মাফ করেছে বা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এসব অপরাধীদেরকে, তাদের ব্যাপারে আসলে আমরা সাধারণ মানুষ আমরা জানতে চাই। সরকার এগুলো আমাদেরকে জানাক এবং আল জাজিরার ব্যাপারে তারা এটা বলছে যে আল জাজিরা ডকুমেন্টারি খুবই ভিত্তিহীন এবং আমরাও চাই যে সেটা ওরা এটা প্রমাণ করুক এটা ভিত্তিহীন। আমরা দেখতে চাই এটা ভিত্তিহীন, তারা প্রমাণ করুক, কিন্তু তারা প্রমাণ করছে না। অলরেডি 17-18 দিন পার হয়ে গেছে। আমরা অবশ্যই আশা করি যে আমাদের প্রাইম মিনিস্টার একটা গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বা এই ব্যাপারে আমরা আশা করি যে উনি অবশ্যই ওনার বক্তব্য পরিষ্কার করবেন এবং জেনারেল আজিজ যেটা বলেছেন সেটাও পরিষ্কার করবে, যেটা জনগণ জানতে চায়, আমরা জানতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।